দর্শক সংবাদের শুরুতে যেমনটা বলছিলাম, কিছু সংবাদের বিশ্লেষণ আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। তোমাকে আপনার স্বাগত জানাচ্ছি খেলার দুনিয়া। আমরা যে কথাটা বলছিলাম যে শুরুতে একটা স্টোরি দেখছিলাম যে বুলবুল আমিনুল ইসলাম বুলবুল তিনি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, কিন্তু প্রথমে তিনি কিন্তু বলেছেন তিনি নির্বাচন করবেন না। এই যে তার এই সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত পরিবর্তন করা এবং তিনি টি-20 খেলতে আসার কথা বলে এখন আবার টেস্ট খেলারও কথা বলছেন, এই সিদ্ধান্তগুলো আসলে কিভাবে দেখছেন? না, আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো হয়েছে যে বুলবুল ভাই এটা ক্লিয়ারলি বলেছেন। একজন মানুষ একটা সিদ্ধান্ত নিলে যে সেখান থেকে সরতে পারবেন না তিনি, বিষয়টা কিন্তু সেরকম না। তবে বুলবুল ভাইয়ের জন্য এটা একটু সারপ্রাইজিং, কেননা তিনি দায়িত্ব নেওয়ার পর ভেরি ফার্স্ট প্রেস কনফারেন্সে ভেরি ফার্স্ট কথাটাই বলেছিলেন যে আমি একটা টি-20 ইনিংস খেলতে এসেছি। তারপরে তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে ইন্টারভিউ দিয়েছেন, গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন, ইনফ্যাক্ট আমার সঙ্গে আমার প্ল্যাটফর্মে তিনি কথা বলেছেন। তিনি টাইম এন্ড এগেইন বারবার বলেছিলেন যে না, ইলেকশন আমি করব না, বা বিসিবির নির্বাচনের মধ্যে আমি নেই, আমি এই যে কুইক ফিক্স করতেই এসেছি, এই যে 3-4 মাস যে সময়টা রয়েছে। এমনকি হচ্ছে গিয়ে একটা ইন্টারভিউতে তিনি এরকমই বলেছেন যারা এসব কথাবার্তা ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য সৎ নয়, আমার তো এখানে থাকার কোনো রকম কোনো কারণই নেই, যৌক্তিকতাও নেই, ব্লা 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 অনেক কিছু। সো সেইখান থেকে তার এই ডিসিশন চেঞ্জ করাটা একটু সারপ্রাইজিং। কিন্তু আমার পয়েন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে যে এটা খোলাসা হয়ে যাওয়াটা ভালো। গত কিছুদিন ধরে এটা তো আমরা এই মাসখানেক ধরে এই আলোচনাটা শুনছি। বুলবুল ভাই দায়িত্বে এসেছেন 3 মাস, তো 3 মাস দায়িত্বে এসেছেন, প্রথম 1 মাস 2 মাস পর থেকেই এই আলোচনাটা প্রবলভাবে রয়েছে। সো বুলবুল ভাই যখন এটা বারবার অস্বীকার করছিলেন, তখন আসলে এই যে বাংলাদেশ ক্রিকেটটা নেক্সট 4 বছর কোন ডিরেকশনে যাবে, এই পরিস্থিতিটা ঘোলাটে হওয়ার আশঙ্কা ছিল নির্বাচনকে কেন্দ্র করে। এখন যেহেতু বুলবুল ভাই ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি নির্বাচনে আছেন, অন্য সাইডে ধরেন তামিম ইকবাল ঘোষণা দিয়েছেন যে তিনি নির্বাচনে আছেন, ফলে আমরা একটা জমজমাট ইলেকশনের প্রত্যাশা করতে পারি এবং আমরা তাদের কাছ থেকে ওই রোডম্যাপটা চাই, আমরা তাদের কাছ থেকে ওই নির্বাচনী ইশতেহার চাই যে আসলে বাংলাদেশ ক্রিকেটকে স্পেসিফিক্যালি নেক্সট 4 ইয়ার্সে তারা কি করবেন, তারা কি করতে চান। দেন এটা যারা কাউন্সিলর রয়েছেন বিসিবির তারাই তখন ডিসাইড করবেন যে কাদেরকে প্রথমত ডিরেক্টর করে আনবেন এবং সেই 25 জন ডিরেক্টর থেকে কাকে প্রেসিডেন্ট হিসাবে আনবেন। আমার এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে বুলবুল ভাই কেন এমন সিদ্ধান্ত নিল, আসলে যারা এখন পরিচালক আছেন তাদের কোনো একটা স্বার্থে বা তাদের কোনো একটা চিন্তায় তারা এই সিদ্ধান্তটা আসা। আরেকটা বিষয় হচ্ছে 4টা ক্যাটাগরিতে বিসিবি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেই জায়গা থেকে বুলবুল ভাই আসলে কোন ক্যাটাগরিতে আসতে পারে বলে আপনার কাছে মনে হয়? দেখুন, প্রথমত আপনি যেটা বলেছেন সেইটার খুব ক্লিয়ার স্ট্রেইট অ্যান্সার হচ্ছে গিয়ে বাংলাদেশ সরকার যারা বুলবুল ভাইকে এই মুহূর্তে ক্ষমতায় বসিয়েছে, বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি বুলবুল ভাইকে ক্ষমতায় বসিয়েছেন, বিসিবি প্রেসিডেন্টের চেয়ারটা দিয়েছেন, তিনিই চান বুলবুল ভাই এইটা কন্টিনিউ করুক। এটা ফুল স্টপ, মানে এখানে আর অন্য আপনি অনেক আলোচনা করতে পারেন, কিন্তু এটা হচ্ছে গিয়ে বটম লাইন, তিনি চান। সো বুলবুল ভাই সেই কারণেই তার মনে হয়েছে, এবং বুলবুলের তো পার্সপেক্টিভ রয়েছে, তার পয়েন্ট অফ ভিউ রয়েছে যে না ঠিক আছে, আমি একটা টি-20 ইনিংস না হয়ে খেলতে এসেছিলাম, কিন্তু আমি যে 3 মাস কাজ করলাম, আমি দেখলাম যে এখানে কাজ করার অনেক জায়গা রয়েছে, ফলে বাংলাদেশ ক্রিকেটকে আমি সার্ভ করতে চাই এবং আমি যেই প্ল্যানিংগুলো করছি সেই প্ল্যানিংগুলো ফুলফিল করার জন্য একটা দীর্ঘমেয়াদী সময় প্রয়োজন। সো বুলবুল ভাই তার পয়েন্ট অফ ভিউটা আমার কাছে মনে হয় সেটা ঠিকই রয়েছে। সো ওই সরকারের গ্রিন সিগন্যাল যদি না পেতেন, সরকার যদি বুলবুল ভাইকে না চাইতেন, বাংলাদেশের ক্রিকেট পলিটিক্স বুলবুল ভাই এর বাইরে, বাংলাদেশ থেকেই তো বুলবুল ভাই বাইরে 20 বছর ধরে। সো বাংলাদেশের এই যে ক্রিকেট পলিটিক্স, ক্লাব পলিটিক্স, এই যে জেলা ক্রীড়া সংস্থার পলিটিক্স, এগুলো তো বুলবুল ভাই বুঝবেন না। সো তার অ্যাবসোলিউট ব্যাকিং রয়েছে গভর্নমেন্টের, অ্যাবসোলিউট ব্যাকিং রয়েছে যে গভর্নমেন্টের যিনি উপদেষ্টা রয়েছেন, ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, তার ব্যাকিং রয়েছে, সেটা বুলবুল ভাই ইলেকশন করছেন এবং আমি সেটাতে দোষের কিছু দেখি না। আমি যেটা মনে করি যে ইলেকশন যদি ফেয়ার হয় সেটা তো ব্যাকিং কোনো না কোনো জায়গা থেকে থাকতে পারে। আপনাদের একটা রিপোর্ট দেখছিলাম যে রাজনৈতিক প্রভাব ছাড়া আসলে বাংলাদেশে এই ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সেটা হয় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের পদটা খুবই প্রেস্টিজিয়াস একটা পদ এবং সেই পদটাতে গভর্নমেন্টের সঙ্গে ওই রকম যার সম্পর্কের জায়গাটা থাকবে, তিনি আসাতে আমি এটাতে কোনো হার্ম আছে বলে মনে করি না। আপনি খেয়াল করে দেখুন, আমাদের আগে যিনি দীর্ঘমেয়াদী সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন ভাই তো ক্রিকেটের লোক না, তা এখন বুলবুল ভাই প্রেসিডেন্ট হন কিংবা ধরেন তামিম ইকবাল প্রেসিডেন্ট হোক, তারা তো ক্রিকেটের লোক। সো সেই সঙ্গে যদি গভর্নমেন্টের ব্যাকিং থাকে সেইটাতে আমি দোষে কিছু দেন। আর আপনি যেটা প্রশ্ন করেছেন সেখানে আসলে বেসিক্যালি আমাদের 3টা ক্যাটাগরি থেকে ইলেকশন করা যায়। একটা হচ্ছে গিয়ে ঢাকার ক্লাব ক্যাটাগরি, একটা হচ্ছে গিয়ে জেলা ক্রীড়া সংস্থার ক্যাটাগরি, এবং আরেকটা যে হচ্ছে গিয়ে ক্যাটাগরি 3, যেখান থেকে হচ্ছে গিয়ে ওই যে ফর্মার ক্যাপ্টেন বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি না। সো আমি যতটুকু জানি বুলবুল ভাই আসলে ওই যে
জেলা ও ক্রীড়া সংস্থার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি থেকে বুলবুল ভাই ইলেকশন করবে। ক্লাব ক্রিকেটের ক্যাটাগরি থেকে বুলবুল ভাইয়ের ইলেকশন করার চান্স আমার কাছে মনে হয় তুলনামূলক সবচেয়ে কম। ক্যাটাগরি সি থেকেও সেটা হতে পারে, কিন্তু ক্যাটাগরি ওই বিটাই আমার কাছে মানে জেলা ও ক্রীড়া সংস্থার অংশটা আমার কাছে কেন মনে হচ্ছে, কারণ সেই ক্ষেত্রে গভর্নমেন্টের যেই সব জায়গায় প্রভাব রয়েছে, ধরেন ঢাকা বিভাগ থেকে তাকে যদি ইলেকশনটা যদি তিনি করেন বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে, ঢাকা জেলার যে কাউন্সিলররা যারা রয়েছেন সেইটা অনেক বেশি গভর্নমেন্টের নিয়ন্ত্রণে থাকে। মানে ওই কাউন্সিলরদেরকে বললে বুলবুল ভাইকে পাশ করিয়ে নিয়ে আসাটা তুলনামূলক সহজ। তো সেই কারণে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ওই ক্যাটাগরি থেকে। আপনি তামিম ইকবালের কথা বললেন, তামিম ইকবাল নির্বাচনের ঘোষণা দিয়েছে। এই ঘোষণা আসার পর থেকে হয়তোবা যারা অনেক অতীতের ক্রীড়া সংগঠক বা অভিজ্ঞ ক্রীড়া সংগঠক তাদের মধ্যে একটা বিব্রতকর পরিস্থিতি হতে পারে। তামিমের তো সেই ধরনের ক্রীড়া সংগঠকের এক্সপিরিয়েন্সটা নেই, সেই জায়গা থেকে বুলবুল ভাইয়ের সেই ভারিক্যটা বা সেই জায়গাটা আছে। এক্স ক্যাপ্টেন ছিলেন, অনেকদিন ক্রিকেটের সাথে রয়েছেন। এই তামিমের সিদ্ধান্ত এবং বুলবুল ভাই যে আবার আসার সিদ্ধান্তটা নিলে নির্বাচনে, এইটা আসলে কোনো দিক থেকে একটু হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা এই টাইপের কোনো কিছু হয় না? আমার কাছে সেটা মনে হয় না। আপনি যদি সুযোগ না দেন, ইয়াংদের সুযোগ না দিলে তাহলে তারা আসলে কীভাবে নিজেদেরকে প্রুভ করবে? এটা আমি সব ক্ষেত্রেই বলি। ধরেন আমাদের ন্যাশনাল টিমের ক্ষেত্রেও আমরা এই পঞ্চপাণ্ডব করছি, ঠিক আছে, তারা তাদের টাইমটাতে বাংলাদেশ ন্যাশনাল টিমকে সার্ভ করেছেন, তবে আমরা কি পঞ্চপাণ্ডবকে এখনও খেলাবো তো না। সো অন্যদেরকে সুযোগ দিতে হবে, সুযোগ না দিলে তারা ওইটা করতে পারে না। এখন বুলবুলের কথা আমি বলছেন, আপনি বুলবুলের তো সংগঠক হিসেবে কোনো দুজনের কেউই সংগঠক না, সেক্ষেত্রে কিন্তু অল দ্য সেম। বুলবুল ভাই আইসিসিতে একটা দীর্ঘ সময় ধরে ছিলেন, তিনি ক্রিকেট ডেভেলপমেন্টের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তার এক্সপার্টাইজের জায়গা হচ্ছে গিয়ে সেটা। সো তামিম তো জাস্ট ক্যারিয়ার শেষ করেন। আমি বরং মনে করি যে আমি এখানে বুলবুল ভাই তামিম দুইজনেরই অনেক প্রোজ এন্ড কনস রয়েছে, অনেক হচ্ছে গিয়ে পজিটিভ রয়েছে, কিছু হয়তো বা নেগেটিভের জায়গা রয়েছে। কিন্তু আমি যেটা মনে করি যে তামিমের ক্ষেত্রে যেটা সুবিধা, তিনি হচ্ছে গিয়ে কন্টেম্পোরারি ক্রিকেটের সঙ্গে গত 20 বছর ধরে রয়েছেন। বাংলাদেশের ক্রিকেটের সমস্যাগুলো তামিম গত 20 বছর ধরে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স তার রয়েছে। একেবারে সেই সমস্যাগুলো বেশিরভাগ সময় তাকে এবং তার টিমকে ফেস করতে হয়েছে। সো তিনি এই সমস্যাগুলোর সমাধান কোন জায়গাগুলোতে করা যায় সেইটা তিনি খুব ভালোভাবে জানেন। সংগঠক হিসাবে তার মানে এর আগে তিনি ছিলেন না বা দীর্ঘ মানে এইটা আপনার প্রথম অংশের সঙ্গে আমি একমত যে অনেকেরই হয়তো এটা মন খারাপ হবে, যারা হয়তো ভাববেন যে না আমরা এত বছর ধরে সংগঠক আমরা কাজ করছি, অথবা আমরা যেহেতু জানি যে এর সঙ্গে একটা রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে, তো সেই সব জায়গা থেকেও যে না তাহলে আমরা এত বছর দলকে দিলাম আমাদের কি হলো। কিন্তু কেউ যদি যোগ্যতা কারো থাকে তিনি অনেক পিছন থেকেও রেসে এসে কিন্তু প্রথম হয়ে যেতে পারেন। সো তামিমের সেটা হওয়ার এভরি পসিবিলিটিস রয়েছে, এবং আমার কাছে মনে হয় যে তামিমও যদি বোর্ড প্রেসিডেন্ট হন, বাংলাদেশ ক্রিকেটে অনেক নিউ আইডিয়াস, তাহলে যে পরিচালক হয়েও তো আসলে ক্রিকেটকে সার্ভ করা যায়, এই বিষয়টা আসলে সভাপতি হতেই হবে, এটা টার্গেট কেন নিয়ে বিসিবিতে আসতে হবে? না 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 না, সভাপতি কিন্তু কেউ বুলবুল বলেননি আমি সভাপতি হতেই হবে, তামিমও কিন্তু বলেননি সভাপতি হতেই হবে। দুইজনই বলেছেন যে আমরা বিসিবি ডিরেক্টরশিপের জন্য ইলেকশন করব। নিয়মটা হচ্ছে কি আপনার এই যে 3টা ক্যাটাগরি থেকে 12 জন, 10 জন, 3 জন, এই টোটাল 25 জন বিসিবি ডিরেক্টর হবেন। এই 25 জন মিলে তারা ভোট দিয়ে নির্বাচন করবেন যে সভাপতি কে হবেন। এখন যখন আপনি এই 25 জন 3টা ক্যাটাগরিতে আসছেন, আপনার কোনো একটা সাইট তো লাগবে, কোনো একটা ফেস লাগবে, আপনার কোনো একটা কোরাম লাগবে, আপনার অফিসিয়ালি না হলেও আপনার আনঅফিসিয়ালি লাগবে। কেননা আপনি যত বেশি আপনার প্রার্থীকে জিতিয়ে ক্রিকেট বোর্ডে নিয়ে আসতে পারবেন, তারা আপনাকে ভোট দিয়ে বিসিবি প্রেসিডেন্ট বানানোর চান্সটা তত বেশি থাকে। অবশ্যই যে কোনো ক্যাটাগরিতেই বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করা যায়, একজন ডিরেক্টর হিসেবে থেকেও তো বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করা যায়। এবং আই এম শিওর যে তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুল ভাই দুইজনই হচ্ছে গিয়ে মানে অতটাই স্পোর্টিং হবেন যদি বিসিবিতে তারা ডিরেক্টর হিসেবে নির্বাচিত হন, কিন্তু প্রেসিডেন্ট না হতে পারেন। প্রেসিডেন্ট তার দুজন হতে পারবেন না, যে কোনো একজন হতে পারবেন, কিন্তু না হতে পারলেও একজন আরেকজনের আন্ডারে কাজ করতে পারবেন বলে তামিমের যেটা বিষয় নিয়ে আলোচনা হতে পারে, বয়সের একটা বিষয় থাকতে পারে, যে তামিমের বয়সটা আসলে এটা কোনো বিষয় থাকতে পারে না। একেবারে অ্যাবসলিউটলি নট, আমার কাছে সেটা মনে হয় যে সভাপতি হয়েও যায় না, এটাতে মানে কোনো রকম কোনো মানে এই আপনার আগের প্রশ্নের উত্তরে আমি বললাম যে সংগঠক তিনি কখনো ছিলেন না, ফলে এই জায়গাটাতে কত কিছু। ভাই আপনি একটা জিনিস দেখেন যে কোয়াব আমাদের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটি সেইটা যে গত এত বছর ধরে যে আছে, মোর অরলেস আমরা কিন্তু তাদের খুব একটা হেলদোল দেখি না। এই যে কোয়াবটা যে পুনর্গঠন হচ্ছে সেখানটাতে কিন্তু তামিম ইকবাল নেই। তামিম ইকবাল কিন্তু এখানকার শুধুমাত্র প্রেসিডেন্ট পদে ইলেকশন হচ্ছে, অন্যগুলো তো তারা ইলেক্টেড হয়ে গেছেন। বাকি যে বোর্ড মানে যেইটা হয়েছে সেখানে তো তামিম কোথাও নেই, কিন্তু আমি যতটা জানি এর পেছনে তামিম খুব ভালোভাবেই রয়েছেন, সক্রিয়ভাবে রয়েছেন। সো আপনি তামিম বিভিন্ন জায়গাতে তার যে সাংগঠনিক যে
ক্যাপাবিলিটিস আছে সেইটা যদি তার দেখানোর সুযোগ যদি না থাকে, তাহলে আপনি তার কাছ থেকে কিংবা নতুন কারো কাছ থেকে আলাদা করে কি এক্সপেক্ট করবেন? ধরেন বুলবুল ভাইয়ের তো সাংগঠনিক দক্ষতা ছিল না, কিন্তু এই যে গত 3 মাস বাংলাদেশ ক্রিকেটে আছেন, 3 মাস খুবই কম সময়, কিন্তু আমরা অনেক পজিটিভ জিনিস দেখতে পেয়েছি না? অনেক জিনিস মনে হয়েছে না যে না বুলবুল এই জিনিসটা করেছেন, সেটা আগে কেন করা হয়নি? লেটস আগে প্রেসিডেন্ট পাপন ভাই ছিলেন, তিনি 12 বছর ছিলেন, কেন তিনি করেননি? করলে তো অন্যরকম হতে পারতো। সো আমার কাছে তামিমের বয়সটাকে কোনো রকম কোনো ফ্যাক্টর বলে মনে হয় না, এবং যারা কাউন্সিলর মানে ভোটার তাদের কাছেও এটা ফ্যাক্টর হবে বলে মনে হয় না। রোহন ভাই, আমরা বিসিবি নির্বাচনের বাইরেও আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকে বাংলাদেশের ম্যাচ রয়েছে, তৃতীয় এবং শেষ টি20। বাংলাদেশের যে বিষয়টা সবচেয়ে আলোচনা হচ্ছে, বাংলাদেশ প্রথম 2 ম্যাচে আগে ব্যাটিং করেছে, সেক্ষেত্রে প্রস্তুতিটার একটা ঘাটতি থেকে যায় ব্যাটারদের এই জায়গাটাতে। এবং আরেকটা বিষয় হচ্ছে শামীম পাটোয়ারিকে না খেলে সেখানে সাইফকে দলে নেয়, এবং টপ অর্ডারে দেখা যাচ্ছে অনেক লেফট হ্যান্ডার ব্যাটার অনেক কম, সেই জায়গায় নিচে 6 নাম্বার 7 নম্বর সব রাইট হ্যান্ডার ব্যাটার। সেক্ষেত্রে প্রতিপক্ষের কাছে সেই জায়গাটা থেকে আপনি কিভাবে চিন্তা করেন যে বাংলাদেশ একাদশ বা এই সিদ্ধান্তগুলো, টস সিদ্ধান্তগুলো আসলে কেমন হচ্ছে? এখন আমরা যেভাবে চিন্তা করি, বাংলাদেশের যারা টিম ম্যানেজমেন্ট রয়েছেন তারা সেভাবে চিন্তা করেন না। আমাদের কোচ, আমাদের ক্যাপ্টেন, আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন ভাই তো প্রেস কনফারেন্সে এসে বলেই গেছেন যে এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ, এখানে পরীক্ষা নিরীক্ষার জায়গা নেই। তাহলে যে আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল ম্যাচে দেখি যে বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখে, সব খেলাতে, এটা ক্রিকেট না, ক্রিকেট ফুটবল টুবল সব খেলাতে, ওগুলা কেন করে? আর এখানে জয়ের জন্য সম্ভাব্য সব কিছু করবে, তো যারা ওই বেঞ্চের স্ট্রেংথ পরীক্ষা করে তারা কি হারতে চায়? বাংলাদেশ যদি টসে জিতে সেকেন্ড ম্যাচটাতে, স্পেশালি সেকেন্ড ম্যাচ, ফার্স্ট ম্যাচটা আমি ধরলাম সিরিজের প্রথম ম্যাচ, আমাদের জিতলে একটা জেতার কনফিডেন্সের একটা ব্যাপার রয়েছে, আমরা এত এক্সপেরিমেন্টের মধ্যে যাবো। কিন্তু প্রথম ম্যাচ শেষে আমরা যখন দেখলাম যে এত ডিফারেন্স আমাদের নেদারল্যান্ডসের সঙ্গে, নিজেরা তো ডিফারেন্সটা আমরা কমিয়ে আনতে পারি, যে ঠিক আছে নিজেরা নিজেদেরকে একটা চ্যালেঞ্জ দেয়। আপনি বলছেন যে ব্যাটসম্যানদের প্র্যাকটিস হয় না, ভাই বোলারদেরও প্র্যাকটিস হয় নাই। মানে বোলাররা খুব ভালো করেছেন, 2টা ম্যাচে 136, 103 আটকে রেখেছেন, ভালো আত্মবিশ্বাস পেয়েছেন। কিন্তু হচ্ছে গিয়ে যখন বোলারদেরকে একটু অ্যাডভার্স সিচুয়েশনে বোলিং করতে হতো, তখন ওই প্রেশারে তারা কীরকম করে, ওই প্র্যাকটিস তো তাদের হয় নাই। সো সেই জায়গাটাতে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করা তুলনামূলক সহজ, বোলিং করা তুলনামূলক কঠিন। সো তুলনামূলক কঠিন জায়গাটাতে তো আমাদের বোলাররা ওই কাজটা করতেই পারতেন, আমাদের টিম ম্যানেজমেন্ট সেই সুযোগ দেননি। এবং আমি সত্যিকার অর্থে এখন এই থার্ড টি20 ম্যাচে টসের সময় নেদারল্যান্ডসের সাপোর্টার, কারণ আমি চাই নেদারল্যান্ডস টস জিতুক, সেই ক্ষেত্রেই কেবলমাত্র তারা বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠাবে। বাংলাদেশ টিমের যে অবস্থা দেখলাম, এই ম্যাচেও টসে জিতলে তারা মনে হয় সেই আগে ফিল্ডিং নিয়েই এই এশিয়া কাপ গোল্লায় যাক, আমরা ম্যাচটা জিতে ওই জায়গাটাতেই। বাংলাদেশ এশিয়া কাপ প্রস্তুতি বলা হচ্ছে এই নেদারল্যান্ডস, সেখানে আফগানিস্তানের সাথে বাংলাদেশ এশিয়া কাপে ম্যাচ রয়েছে, শ্রীলঙ্কার সাথে ম্যাচ রয়েছে, আফগানিস্তানকে আমরা দেখেছি পাকিস্তানের সাথে তারা প্রস্তুতি নিচ্ছে। সেই জায়গায় বাংলাদেশের এই টিম চুজটা আসলে একটু হলো নেতিবাচক না? না 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 না, এটা না, এটা আমরা এগুলা নিয়ে অনেক আমাদের বেশি চর্চা হয়ে যায়, এবং এগুলো হচ্ছে কি আমাদের খুবই কিছু রেটরিক আছে, ওগুলা নিয়ে আমরা কথাবার্তা বলি। ভাই লাস্ট ওয়ার্ল্ড কাপ যে আর্জেন্টিনা জিতেছে, আমি ফুটবল ওয়ার্ল্ড কাপে বলেছি, আর্জেন্টিনা লাস্ট ম্যাচটা কার সাথে খেলেছে জানেন? ইউনাইটেড আরব আমিরাত। তাতে কি আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ জয়টা ঠেকে গিয়েছে? হয়নি। অনেক সময় আপনি তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলে যে রেজাল্টটা পান, সেইটা আপনাকে অনেক বেশি কনফিডেন্স দেয়, সেই কনফিডেন্সটা আপনার মূল টুর্নামেন্টে আপনি ক্যারি করতে পারেন। আমি বলছি না যে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা খারাপ, আমি বলছি দুই দিকেরই অনেক ভালো খারাপ দিকে রয়েছে। সো নেদারল্যান্ডসের বিপক্ষে খেলাটা আমাদের ক্রিকেটের সর্বনাশ হয়ে গেছে, এবং এইটাতে আমাদের প্রস্তুতির সর্বনাশ হয়ে গেছে, এটা একটা বোগাস কথা, এইটা একটা না জানা একটা কথাবার্তা, মানে এটা জাস্ট বলে দেওয়ার মতো একটা কথা। এই বিষয়টা আমি ওইভাবে কোনোভাবেই দেখতে রাজি নই। বাংলাদেশ টিম বরং ভালো পারফর্ম যদি করেছে, 2টা ম্যাচে করেছে, থার্ড ম্যাচটাতেও যদি আমরা একটু ব্যাটিং বোলিং, আমি যেটা বললাম যে অন্যভাবে যদি আমরা ওইভাবে করতে পারি, ইন দ্যাট কেস সেটা হবে। আর দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কী করা ছিল, আমাদের এখন ইন্ডিয়ার সঙ্গে সিরিজ খেলার কথা ছিল, ওই সিরিজটা বিভিন্ন কারণে বাতিল হয়েছে। আমরা ক্রিকেটেও কারণ হচ্ছে জানি, রাজনৈতিক কারণটা বেশি, সো বাতিল হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো এখন নেদারল্যান্ডসের সঙ্গে একটা সিরিজ আয়োজন করেছে রে ভাই, এবং আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের এই আয়োজন করার সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাতে চাই, এবং আমার মনে হয় না যে এইটাতে প্রিপারেশনের ক্ষেত্রে কোনো ঘাটতি তৈরি হবে, এইটা শুধুমাত্র এক্সকিউজ হয়ে যাবে। আমরা যদি এশিয়া কাপে ভালো করতে পারি এমনিই পারবো, ভালো করতে না পারলে এমনিই পারবো না। নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ খেলার জন্য আমাদের ভালো হতে পারে, খারাপ হবে না। নমন, আমরা এই পার্টটা শেষ করবো, একটা লাস্ট নির্বাচন নিয়ে একটু আবার একটা বিষয় জানতে চাই। আমরা এর আগে দেখেছি নাজমুল হাসান পাপন বা এর আগে মোস্তফা কামাল ছিল, সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব, পাশাপাশি সংগঠকও ছিলেন। এখন আবার যারা আসতে চাচ্ছেন নতুনভাবে, তারা আসলে রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না, আবার সংগঠক না, আপনি বললেন। তাহলে আসলে ক্রিকেট বোর্ড চালানোর জন্য আমরা কেমন লোক হলে ভালো হয়, সংগঠক নাকি এক্স ক্রিকেটার যারা আছেন তারা? এটা আসলে দেখুন, এটা একটা ব্লেন্ড থাকতে হবে। আমাদের পাপন ভাইয়ের ক্রিকেট বোর্ডে তো 6 জন এক্স ক্রিকেটার একই সঙ্গে ছিলেন, তার মধ্যে 3 জন ফর্মার ক্যাপ্টেন ছিলেন ন্যাশনাল টিমের। ওই বোর্ড নিয়েও তো অনেক আলোচনা, মানে সমালোচনার জায়গা রয়েছে, অনেক কিছু তারা করতে পারেনি, এবং এখন যখন ওই বোর্ড নেই, সেই বোর্ডে থাকা লোকজনই বলেন যে না আমরা এটা করতে পারতাম, এটা করতে পারিনি। সো
আপনার এই ব্লেন্ডটা প্রয়োজন, সংগঠক যেমন প্রয়োজন, ডেফিনেটলি প্রয়োজন, যারা মাঠের ক্রিকেটে থাকেন, মাঠের ক্রিকেটে এত বছর ধরে শ্রম ঘাম দিয়েছেন, তারা ক্রিকেটের পালস যেমনটা বুঝবেন। অ্যাট দ্য সেম টাইম আপনার আবার ধরেন হচ্ছে কি জাস্ট ক্রিকেট খেলা শেষ করেছেন, ক্রিকেটের সঙ্গে সর্বশেষ ছিলেন, তামিম ইকবালের মতো প্লেয়ারদের কথা বলছে, বা এখন যারা সংগঠক হতে চাইছেন তাদের কথা বলছি। আবার একই সঙ্গে কর্পোরেট দুনিয়ার মানুষজনকে আপনার দরকার। আপনার এইখানটাতে ওইটাও প্রয়োজন যে আপনার ক্রিকেট বোর্ডটা যে চালাবে, ক্রিকেট বোর্ডটাকে এই যে টাকা পয়সা আনা, বিভিন্ন জায়গায় স্পন্সর সো সব কিছুর একটা সংমিশ্রণ দরকার। এবং বাংলাদেশের বাস্তবতায় হচ্ছে গিয়ে সকল প্রতিষ্ঠান, কাগজে কলমে যাই লেখা থাকুক না কেন, আমাদের সকল প্রতিষ্ঠান হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানের হেড যেভাবে চলে, মোরালেস পুরো প্রতিষ্ঠান সেভাবে চলে। সো আমরা খুবই লাকি আমার মনে হয় যে আমরা যদি শেষ পর্যন্ত এখন পর্যন্ত হিসাবটা তো এরকম রয়েছে যে আইদার আমিনুল ইসলাম বুলবুল ভাই অথবা তামিম ইকবাল, দুজনের একজন তো বোর্ড প্রেসিডেন্ট হবেন। আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট দুইজনে যিনি বোর্ড প্রেসিডেন্ট হন, নেক্সট 4 ইয়ার্সে খুব 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 ভালো একটা লেভেলে খুব ভালো জায়গায় চলে যাবে। রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ খেলার দুনিয়া আজকে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। খেলার দুনিয়ায় নিচ্ছি একটা বিরতি, তবে বিরতির পর নিয়ে আসবো আরও প্রতিবেদন, সাথেই থাকুন।